হাজার বছরের পুরনো এই ভারতবর্ষ, এই মাটি যেমন দেখেছে ঋষিদের শান্তি, তেমনি দেখেছে ঘোড়ার খুরের নিচে পিষ্ট হওয়া সাম্রাজ্যের আর্তনাদ। কিন্তু ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়টি শুরু হয়েছিল তখন, যখন খাইবার গিরিপথ দিয়ে ধুলো উড়িয়ে হিন্দুস্তানের বুকে পা রেখেছিল একদল অদম্য যোদ্ধা, যারা কেবল লুকতরাজ করতে আসেনি, এসেছিল এই মাটির ভাগ্য বদলে দিতে। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা কোনো সাধারণ গল্প শুনব না। আজ আমরা ভ্রমণ করব সময়ের সেই বাঁকে, যেখানে তলোয়ারের এক কূপে নির্ধারিত হতো সিংহাসনের উত্তরাধিকার। আজ আমরা জানব সেই চারজন মহান সুলতানের মহাকাব্যিক জীবন কাহিনী নিয়ে, যাদের ছাড়া ভারতের ইতিহাস অপূর্ণ। আমরা দেখব কিভাবে এক নামহীন ক্রীতদাস থেকে কুতুবউদ্দিন আইবক হয়ে উঠলেন দিল্লির প্রথম অধিপতি। আমরা দেখব মঙ্গলদের ত্রাস, ইতিহাসের সেই নিষ্ঠুর অথচ জিনিয়াস সুলতান আলাউদ্দিন খিলজিকে, যার কৌশলের কাছে বিশ্বজয়ী মঙ্গলরাও হাঁটু গেড়েছিল। আমরা শুনব এক আফগান বাঘের গর্জন, যিনি মুঘলদের ভারত ছাড়া করেছিলেন এবং মাত্র 5 বছরে আধুনিক ভারতের ভিত্তি করেছিলেন। তিনি শের শাহ সুরি। আর সবশেষে আমরা সাক্ষী হব মহীশূরের সেই অপরাজেয় সিংহের আত্মত্যাগের, যিনি ইংরেজদের রক্তচক্ষু উপেক্ষা করে বীরের মতো মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন। তিনি আমাদের সবার পরিচিত টিপু সুলতান। রক্ত, বিশ্বাসঘাতকতা, অকল্পনীয় বীরত্ব আর দেশপ্রেমের এক এমন সংমিশ্রণ যা আপনার গায়ের লোম খাড়া করে দেবে। আপনি কি প্রস্তুত ইতিহাসের এই ধুলোমাখা পথ দিয়ে আমাদের সাথে হাঁটতে? চলুন শুরু করা যাক ভারতীয় উপমহাদেশের মুসলিম সুলতানদের সেই রক্তরাঙা এবং স্বর্ণালী ইতিহাস। We start the bidding at 40 dirhams. 35, that is my final offer. Do I hear 45 for the strong one? সুলতান কুতুবউদ্দিন আইবক, দাস থেকে সম্রাট। ইতিহাসের বাঁক বদল সবসময় রাজপ্রাসাদে হয় না, কখনো কখনো তা শুরু হয় ক্রীতদাসের বাজার থেকে। মধ্যযুগের ভারতবর্ষের ভাগ্যলিপি যিনি নিজের হাতে লিখেছিলেন, তিনি কোনো রাজপুত্র ছিলেন না। তিনি ছিলেন এক নিঃস্ব ক্রীতদাস, যার সাহসিকতা আর সততা তাকে দিল্লির সিংহাসনে বসিয়েছিল। তিনি সুলতান কুতুবউদ্দিন আইবক। মধ্য এশিয়ার তুর্কিস্তানের এক সাধারণ পরিবারে তার জন্ম। শৈশবেই একদল দাস ব্যবসায়ী তাকে অপহরণ করে নিয়ে যায় পারস্যের নিশাহাপুরে। সেখানে তাকে এক কাজীর কাছে বিক্রি করে দেওয়া হয়। ভাগ্যের নির্মম পরিহাসে ছোটবেলাতেই মা বাবার আদর থেকে বঞ্চিত হলেন আইবক। কিন্তু তার প্রতিভা ঢাকা পড়েনি। কাজীর অধীনে থেকে তিনি কোরআন পাঠ, ঘোড়সওয়ারি এবং সমরবিদ্যায় পারদর্শী হয়ে ওঠেন। কাজীর মৃত্যুর পর তার সন্তানরা আইবককে আবার বিক্রি করে দেয়। এবার তার গন্তব্য হয় গজনি। গজনির সুলতান মোহাম্মদ ঘুরি যখন এই তরুণ তুর্কিকে দেখলেন, তিনি তার চোখের তেজ চিনে নিতে ভুল করেননি। ঘুরি তাকে নিজের ব্যক্তিগত বাহিনীর অন্তর্ভুক্ত করেন। একের পর এক যুদ্ধে আইবক তার রণকৌশল আর অদম্য সাহসের পরিচয় দেন। সুলতান ঘুরির সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি হয়ে ওঠেন তিনি। 1192 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করার পেছনে আইবকের ছিল এক বিশাল ভূমিকা। সুলতান ঘুরি তাকে ভারতের বিজিত অঞ্চলগুলোর গভর্নর হিসেবে দায়িত্ব দিয়ে ফিরে যান। সিংহাসনে আরোহণ ও শাসনকাল 1206 সাল। সুলতান মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর এক অস্থির সময়ের সৃষ্টি হয়, কিন্তু আইবক দমে যাননি। তিনি লাহোরে নিজেকে দিল্লির প্রথম স্বাধীন মুসলিম সুলতান হিসেবে ঘোষণা করেন। প্রতিষ্ঠিত হয় মামলুক বংশ বা দাস বংশ। দিল্লির সিংহাসনে বসে তিনি কেবল তরবারি চালাননি, চালিয়েছেন কলম আর ন্যায় বিচারের শাসন।
প্রজারা তাকে ভালোবেসে ডাকতে লাখ বক্স বা লক্ষ্যদাতা। অভাবী মানুষের জন্য তার রাজকোষ ছিল সবসময় দিল্লির বুকে ইসলামের বিজয় নিশান ওড়াতে তিনি নির্মাণ শুরু করেন ঐতিহাসিক কুতুব মিনার। পাথরের গায়ে খোদাই করা সেই কারুকাজ আজও বিশ্বের পর্যটকদের মুগ্ধ করে। ভারতের অন্যতম প্রাচীন মসজিদ কুয়াতুল ইসলাম তার আমলেই তৈরি হয়। স্থাপত্যের এই নিদর্শনগুলো আজও সাক্ষ্য দেয় যে আইবক কেবল একজন বিজয়ী ছিলেন না, ছিলেন একজন মহান নির্মাতা। কিন্তু নিয়তি ছিল বড়ই নিষ্ঠুর। 1210 সাল লাহোরের এক পড়ন্ত বিকেলে সুলতান মেতেছিলেন তার প্রিয় খেলা চৌগান বা পোলোতে। ঘোড়া নিয়ে ছুটছিলেন তিনি। হঠাৎ এক অসতর্ক মুহূর্তে ঘোড়া থেকে ছিটকে মাটিতে পড়ে যান সুলতান। ঘোড়ার জিনের সামনের অংশটি তার বুকের পাঁজরে সজোরে আঘাত করে। 12 বছরের সংক্ষিপ্ত শাসনকাল শেষ হল এক আকস্মিক মৃত্যুতে। লাহোরের এক সংকীর্ণ গলিতে আজও তার সাধারণ সমাধিটি পড়ে আছে। কিন্তু তার মৃত্যুতে একটি অধ্যায় শেষ হলেও একটি নতুন ইতিহাসের সূচনা হয়েছিল। তিনি যে সাম্রাজ্যের বীজ বপন করেছিলেন তা কয়েক শতাব্দী ধরে ভারতবর্ষকে শাসন করেছিল। সুলতান আলাউদ্দিন খিলজি ভারতের দ্বিতীয় আলেকজান্ডার। ভারতীয় উপমহাদেশের ইতিহাসে যদি এমন কোনো সুলতানের নাম নিতে হয় যার নামে শত্রুর হৃদয়ে কাঁপন ধরত এবং যার রণকৌশল আজও ঐতিহাসিকদের ভাবিয়ে তোলে, তবে তিনি হলেন আলাউদ্দিন খিলজি। তিনি কেবল একজন সুলতান ছিলেন না, তিনি ছিলেন এক উচ্চাভিলাষী স্বপ্নদ্রষ্টা। নিজেকে তিনি বলতেন সিকান্দারি সানি বা দ্বিতীয় আলেকজান্ডার। আজ আমরা জানব সেই রক্তক্ষয়ী ইতিহাস, যেখানে একদিকে ছিল তলোয়ারের ঝঞ্ঝনানি আর অন্যদিকে ছিল এক নিষ্ঠুর কিন্তু অত্যন্ত দক্ষ শাসকের প্রশাসনিক বুদ্ধি। ক্ষমতায় আসার রক্তাহাব ইতিহাস একটু নিচু স্বরে এবং রহস্য ধরে রেখে। আলাউদ্দিনের উত্থান কোনো রাজকীয় অভিষেক দিয়ে শুরু হয়নি, হয়েছিল ষড়যন্ত্র আর রক্তপাতের মধ্য দিয়ে। তার চাচা জালাউদ্দিন খিলজি ছিলেন অত্যন্ত দয়ালু একজন মানুষ, যিনি তাকে ছেলের মতো স্নেহ করতেন। কিন্তু ক্ষমতার লোভ মানুষের হিতাহিত জ্ঞান কেড়ে নেয়। 1296 সালে গঙ্গা নদীর তীরে এক নৌকায় যখন সুলতান জালাউদ্দিন তার ভাতিজা আলাউদ্দিনকে পরম মমতায় জড়িয়ে ধরেন, ঠিক তখনই আলাউদ্দিনের নির্দেশে তার পিঠে ছুরি বসিয়ে দেওয়া হয়। নিজের চাচার কাটা মাথা বর্ষার আগায় নিয়ে আলাউদ্দিন দিল্লির দিকে রওনা হন। দিল্লির সিংহাসনে বসার জন্য তিনি যে নিষ্ঠুরতার পথ বেছে নিয়েছিলেন তা ছিল কেবল তার দীর্ঘ ও রক্তক্ষয়ী শাসনের এক সামান্য সূচনা মাত্র। অর্থনৈতিক সংস্কার ও বাজার নিয়ন্ত্রণ। আলাউদ্দিন কেবল যুদ্ধক্ষেত্রেই রাজা ছিলেন না, তিনি ছিলেন একজন অপ্রতিম অর্থনীতিবিদ। একটি বিশাল সেনাবাহিনী পালনের জন্য টাকার প্রয়োজন ছিল, কিন্তু তিনি প্রজাদের ওপর করের বোঝা না বাড়িয়ে চালু করেছিলেন বিশ্বের প্রথম রেশনিং সিস্টেম বা বাজার নিয়ন্ত্রণ পদ্ধতি। তিনি পণ্যের দাম এমনভাবে বেঁধে দিয়েছিলেন যে কোনো বিক্রেতা 1 পয়সা বেশি নিতে পারত না। এমনকি কোনো বিক্রেতা যদি ওজনে কম দিত, তবে তার শরীর থেকে ঠিক ততটুকু পরিমাণ মাংস কেটে নেওয়ার আদেশ দেওয়া হয়েছিল। তার এই কঠোর শাসনের ফলে দুর্ভিক্ষ বা যুদ্ধের সময়ও দিল্লিতে খাবারের অভাব হয়নি এবং দ্রব্যমূল্য ছিল সাধারণ মানুষের হাতের নাগালে। আলাউদ্দিনের স্বপ্ন ছিল পুরো ভারত বিজয় করা, আর তার এই স্বপ্ন পূরণের চাবিকাঠি ছিলেন মালিক কাফুর নামক এক সেনাপতি। গুজরাট জয়ের সময় এক কৃতদাস হিসেবে কাফুরকে আনা হয়েছিল, কিন্তু তার বুদ্ধিমত্তা আলাউদ্দিনকে মুগ্ধ করে। কাফুরের নেতৃত্বে খিলজি বাহিনী বিন্ধ্যা পর্বত পার হয়ে দক্ষিণ ভারতের দেবগিরি, ওয়ারাঙ্গল এবং রামেশ্বরম পর্যন্ত পৌঁছে যায়। দক্ষিণ ভারতের মন্দিরগুলো থেকে অর্জিত অঢেল ধনসম্পদ দিল্লির কোষাগারকে কানায় কানায় পূর্ণ করে দিয়েছিল। ইতিহাসে আলাউদ্দিনই ছিলেন প্রথম মুসলিম শাসক যিনি দক্ষিণ ভারতের বিশাল এলাকা জয় করতে সক্ষম হন। সেই সময় বিশ্বের সবচেয়ে বড় আতঙ্ক ছিল মঙ্গোল বাহিনী। চেঙ্গিস খানের উত্তরসূরিরা যখন একে একে পারস্য, বাগদাদ আর চীন ধ্বংস করে ভারতের দিকে ধেয়ে আসছিল, তখন ভারতের ত্রাতা হিসেবে আবির্ভূত হন আলাউদ্দিন খিলজি। তারা বারবার দিল্লি আক্রমণ করেছে, কিন্তু প্রতিবারই আলাউদ্দিনের লৌহ মানবসম প্রতিরোধ তাদের পিছু হটতে বাধ্য করেছে।
তিনি দিল্লির সীমানাকে এমনভাবে সুরক্ষিত করেছিলেন এবং মঙ্গোল বন্দীদের সাথে এতটাই নিষ্ঠুর আচরণ করেছিলেন যে মঙ্গোলরা ভারতের নাম শুনলে ভয়ে সিটিয়ে যেত। ইতিহাসে খিলজি একমাত্র শাসক যিনি মঙ্গোলদের জয়রথকে বারবার থামিয়ে দিতে পেরেছিলেন, নতুবা আজ ভারতের মানচিত্র অন্যরকম হতে পারত। আলাউদ্দিন খিলজির জীবনের অন্যতম আলোচিত অধ্যায় হল মেবার বা চিতোর অভিযান। রাজা রতন সিংয়ের রাজ্য দখল করতে তিনি যখন বিশাল বাহিনী নিয়ে চিতোর দুর্গ ঘেরাও করেন, তখন শুরু হয় এক দীর্ঘ প্রতীক্ষা। লোকগাথা অনুযায়ী রানী পদ্মিনী বা পদ্মাবতীর সৌন্দর্যের কথা শুনে তিনি সেখানে গিয়েছিলেন, যদিও ঐতিহাসিকদের মধ্যে এটি নিয়ে বিতর্ক আছে। কিন্তু যুদ্ধের ময়দান ছিল বাস্তব। দীর্ঘ 7 মাস অবরুদ্ধ রাখার পর যখন দুর্গ পতন নিশ্চিত হয়, তখন রাজপুত নারীরা বেছে নেন জোহর বা আত্মবিসর্জনের পথ। সেই আগুনের লেলিহান শিখা আজও আলাউদ্দিনের ইতিহাসের এক ট্র্যাজিক এবং বিতর্কিত অংশ হয়ে আছে। সব ক্ষমতারই একসময় শেষ থাকে। জীবনের শেষ দিনগুলোতে আলাউদ্দিন খিলজি হয়ে পড়েছিলেন, নিঃসঙ্গ এবং অসুস্থ। যে সাম্রাজ্য তিনি তলোয়ারের জোরে গড়েছিলেন, সেই সাম্রাজ্যের ভেতরেই দানা বাঁধছিল ষড়যন্ত্র। তার সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি মালিক কাফুরের প্রভাব বাড়তে থাকে এবং সুলতান ধীরে ধীরে শয্যাশায়ী হয়ে পড়েন। 1316 সালে এই প্রতাপশালী সম্রাটের মৃত্যু হয়। কেউ বলে এটি ছিল অসুখ, আবার কেউ বলে মালিক কাফুর তাকে বিষ প্রয়োগ করেছিলেন। ইতিহাসে এমন কিছু শাসক থাকেন যারা দীর্ঘকাল রাজত্ব না করেও নিজেদের কর্মের মাধ্যমে অমর হয়ে যান। মাত্র 5 বছরের শাসনকাল, কিন্তু সেই 5 বছরেই তিনি বদলে দিয়েছিলেন ভারতবর্ষের মানচিত্র, অর্থনীতি আর শাসন ব্যবস্থা। তিনি ফরিদ খান থেকে হয়ে উঠেছিলেন শের শাহ, যার বুদ্ধির কাছে মুঘলদের আভিজাত্য পরাজিত হয়েছিল। আজ আমরা শুনব সেই বীরের কাহিনী, যাকে বলা হয় আধুনিক ভারতের প্রশাসনিক ব্যবস্থার জনক। শের শাহর ছোটবেলা রাজকীয় কোনো বিলাসিতায় কাটেনি। বিহারের এক সাধারণ জায়গিরদারের ছেলে ফরিদের জীবন ছিল সৎ মা আর পারিবারিক কলহে জর্জরিত। ঘর ছেড়ে পালিয়ে গিয়ে তিনি জৌনপুরে পড়াশোনা করেন এবং প্রশাসনিক দক্ষতা অর্জন করেন। তার বীরত্বের প্রথম প্রমাণ পাওয়া যায় যখন তিনি বিহারের সুলতান বাহার খাঁ লোহানির অধীনে কাজ করছিলেন। একদিন সুলতানের সামনে একটি বিশাল বাঘ বা শের আক্রমণ করলে ফরিদ নিজের তলোয়ারের এক কোপে বাঘটিকে দ্বিখণ্ডিত করে ফেলেন। মুগ্ধ হয়ে সুলতান তাকে উপাধি দেন শের খাঁ। সেই থেকে ফরিদ হয়ে গেলেন বাঘের মতো সাহসী এক যোদ্ধা। শের শাহর লক্ষ্য ছিল অনেক বড়। তিনি জানতেন মুঘলরা বহিরাগত এবং তাদের প্রশাসনিক ভিত্তি দুর্বল। মুঘল সম্রাট হুমায়ুন যখন বিলাসিতায় মত্ত, তখন শের শাহ ধীরস্থিরে নিজের শক্তি সঞ্চয় করছিলেন। 1539 সালে চৌসার যুদ্ধে এবং 1540 সালে কনৌজের যুদ্ধে তিনি হুমায়ুনকে এমন শোচনীয়ভাবে পরাজিত করেন যে মুঘল সম্রাট প্রাণ বাঁচাতে সিন্ধু নদ পার হয়ে পারস্যে পালিয়ে যেতে বাধ্য হন। কোনো রাজকীয় রক্ত ছাড়াই একজন সাধারণ আফগান যোদ্ধা ভারতের সম্রাট হিসেবে দিল্লির তখ্তে বসেন এবং প্রতিষ্ঠা করেন সুরি সাম্রাজ্য। শের শাহ কেবল তলোয়ার চালাতে জানতেন না, তিনি জানতেন কিভাবে একটি দেশ চালাতে হয়। আজকের দিনে আমরা যে রুপি ব্যবহার করি তার প্রবর্তন করেছিলেন এই শের শাহ সুরি। তিনি 178 গ্রেইন ওজনের রূপার মুদ্রা চালু করেন, যা অর্থনীতির ভিত্তি মজবুত করে। তিনি জানতেন যোগাযোগ ব্যবস্থা ভালো না হলে ব্যবসা বাড়ে না, তাই তিনি সোনারগাঁও থেকে পেশোয়ার পর্যন্ত প্রায় 1500 মাইল দীর্ঘ গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড পুনর্নির্মাণ করেন। রাস্তার দুই পাশে ছায়াদার গাছ, পথিকদের বিশ্রামের জন্য সরাইখানা এবং প্রতি 2 মাইল অন্তর ডাকচৌকি স্থাপন করে তিনি তদানীন্তন বিশ্বের শ্রেষ্ঠ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলেন। ন্যায় বিচার ও শাসন পদ্ধতি। শের শাহর শাসনামলে চোর ডাকাতদের কোনো স্থান ছিল না। তিনি বলতেন, চুরি যদি প্রজার ঘরে হয় তবে তার দায়ভার গ্রাম প্রধানের। তার গোয়েন্দা বাহিনী ছিল এতটাই শক্তিশালী যে বলা হতো, এক বৃদ্ধা যদি মাথার ওপর সোনার ঝুড়ি নিয়ে মাঝরাতে রাস্তা দিয়ে হেঁটে যেত,
তবে কেউ তা স্পর্শ করার সাহস পেত না। হিন্দু মুসলিম নির্বিশেষে তিনি সবাইকে উচ্চ পদে আসীন করেছিলেন এবং কৃষকদের সুবিধার্থে জমির খাজনা ব্যবস্থার আমূল পরিবর্তন করেছিলেন। তার প্রবর্তিত অনেক প্রশাসনিক পদ্ধতি পরবর্তীকালে মুঘল সম্রাট আকবর এবং ব্রিটিশরা হুবহু অনুকরণ করেছিল। সব বীরের শেষটা সুখের হয় না। 1545 সাল বুন্দেলখণ্ডের কালিঞ্জর দুর্গ অবরোধ করে আছেন শের শাহ। দুর্গের দেয়াল ভাঙার জন্য গোলন্দাজ বাহিনীকে গোলাবর্ষণের নির্দেশ দিলেন তিনি। দুর্ভাগ্যবশত একটি কামানের গোলা দুর্গের দেয়ালে লেগে উল্টো এসে পড়ে শের শাহর নিজের বারুদের স্তূপে। এক ভয়াবহ বিস্ফোরণে মারাত্মকভাবে দগ্ধ হন এই মহান সম্রাট। মৃত্যুশয্যায় যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি, কিন্তু তার চিন্তা ছিল একটাই, দুর্গ জয় হয়েছে কিনা। যখন খবর এলো দুর্গ জয় হয়েছে, তখন এক তৃপ্তির হাসি নিয়ে হিন্দুস্তানের এই শ্রেষ্ঠ সুলতান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাকে দাফন করা হয় বিহারের সাসারামে, একটি কৃত্রিম হ্রদের মাঝখানে অবস্থিত অপূর্ব এক সমাধিতে। শেরশাহ সুরি যদি আরও 10টি বছর বেঁচে থাকতেন, তবে হয়তো ভারতবর্ষে মুঘলদের আর কোনো দিন প্রত্যাবর্তন হতো না। তিনি দেখিয়ে গেছেন জন্ম নয়, বরং কর্মই একজন মানুষকে সাধারণ থেকে সম্রাট এবং সম্রাট থেকে কিংবদন্তিতে পরিণত করে। আজকের মতো এখানেই বিদায়। ঈমানকে শক্ত করতে আমাদের সাথেই থাকুন। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ঈমান টক্স বাংলা অফিসিয়াল।